ওকে, তার মানে আমরা পেলাম যে আমার কাছে টাকা নেই। আর কেউ, আর কোনো কোশ্চেন? এখানে যে চারটে কোশ্চেন আছে এর মধ্যে আর কেউ কিছু পেয়েছেন? আমরা সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। এখানে চারটে কোশ্চেন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার কাছে টাকা নেই, আমার একটু ভাবার সময় লাগবে, আমি যদি কাউকে জয়েন করাতে না পারি, আমার কাছে সময় নেই। আমি সব কিন্তু বলছি বিজনেসটা ইয়ে করার পর, বিজনেস মিটিংটা, জুম মিটিংটা দেখার পর। জুম মিটিং অবধি না আনতে পেরেছি সেটা অন্য জিনিস। জুম মিটিং এসছে, দেখেছে, বা বিজনেস প্ল্যানটা দেখেছে, দেখার পর এই কোনো কিছু বলছে, তা অজুহাত যেটা। আর কোনো অজুহাত? আমাদের কোর টিমের লোকজন আর কোনো অজুহাত পেয়েছে, স্পেশালি ইয়েরা, যারা রেগুলারলি হাজবেন্ড কথা করতে বলছে? দিচ্ছে না। কে করতে হাজবেন্ড দিচ্ছে করতে না? দেবে না। হাজবেন্ড করতে দেবে না। হাজবেন্ড করতে দেবে না? এগুলো ওকে। ছাড়া, হ্যাঁ, ওইটা একটা, হাজবেন্ড করতে দেবে না। আমাকেও একজন বলেছে হাজবেন্ড করতে দিবে না। ওকে, তো আমি এখানে একটা 5 নম্বর প্রোডাক্টের পয়েন্ট। দাম বেশি। প্রোডাক্টের দাম বেশি। আচ্ছা, তারা প্রোডাক্টের এখানে দাম লিখে দিই। বেশি, রাইট। আগে লিখি হাজবেন্ড করতে দেবে না। নেক্সট হচ্ছে প্রোডাক্টের দাম বেশি। হুম। ওকে, আর আর কেউ? 7 নম্বর আর 8 নম্বর পয়েন্ট কেউ বলো। আর কোনো কেউ যদি পেয়ে থাকো আমাকে ভালো, না পেয়ে থাকলে আমরা এই আরেকজন করে নিয়ে আলোচনা করব। আরেকজন বলেছে যে আমি আগে এমএও করতাম, এমএও এর মতো এটা প্রচুর কথা বলতে হবে। আর আমাকে বলেছে আরসিএম করতাম, ওখানে কিছু হয় না ওইসব, সেই প্রোডাক্ট বিক্রি করা, হুম। সেই তো লোকজনকে বলা, জয়েন করানো। হ্যাঁ, হুম। ওপরের দিকে যারা জয়েন কারণ করে একটু তাদেরই লাভ, পরে যারা হুম। জয়েন করে তারা কিছু পারে না। মানে এরকম বিজনেস আগে করেছি, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। অর্ণব, একটা কথা জিজ্ঞেস করবো? হুম। এই যে তুমি লিখছো না এটা, হুম। এটা কি সফটওয়্যারে লিখছো, পিপিটি? হ্যাঁ, পিপিটিতেই লিখছি। তা আর পিপিটিতে আলাদা এই করে কোনো, বাংলাটা কি করে আসছে? এটা উইন্ডোজ থেকেই হয়। এটা আলাদা করে কিছু সফটওয়্যার লাগে না। উইন্ডোজের মধ্যেই ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হয়। এই মানে আমি উইন্ডোজ আলাদা করে থেকে কোনো ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার। সিলেক্ট করা যায়? ল্যাপটপেই হ্যাঁ, করছো তো? হ্যাঁ, ল্যাপটপেই করছি। উইন্ডোজ থেকেই ইয়ে ইনস্টল করা যায়, ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা যায়। আচ্ছা, ফোনেটিক বেঙ্গলি, তুমি একবার ইয়েতে দেখবে, ইউটিউব সার্চ করে দেখবে, একদম ইজি। আমিও ইউটিউব দেখেই করেছি। ফোনেটিক বেঙ্গলি, আচ্ছা আচ্ছা। আমি বাংলা সফটওয়্যারে টাইপ করতে পারি, আমার বাংলা সফটওয়্যারে বাংলা আচ্ছা, টাইপ করতে পারি, কিন্তু তা তো ওটা আরো দিয়ে ভালো। তো হ্যাঁ, ভালো, কিন্তু ওটা দিয়ে কি বলতো ফরম্যাটিং করা যায় না ভালো করে, না, ফরম্যাটিংটা। এটা তোমার বাংলা, তুমি ইংরেজিতে, আমি ইংরেজিতে টাইপ করছি। আমি ওটা তাই মানে দিচ্ছি, ওটা অটোমেটিক বাংলা সাজেশন দিয়ে দিচ্ছে তোমাকে। হ্যাঁ, 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 4টে 5টা 6টা সাজেশন দিয়ে দেবে, হ্যাঁ এটাও হ্যাঁ। দিয়ে দেবে। আচ্ছা, আর কিছু? প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। যদিও বিক্রি করার কথা কোথাও বলি না, তবু তাদের বক্তব্য বিক্রি করতে পারবো না। আমি সেল করতে পারবো না। হুম। তাই তো? আর কোনো? হুম। আমার অমুক বান্ধবী করেছিল, মাসি করেছিল, সে ফেল করেছে। ওকে। না, আমি তো আগে করেছি সেটা একটা পয়েন্ট হয়, আবার আমার মামা করেছিল, কাকা করেছিল, সে কিছু কিন্তু করতে এরকম পারেনি। বিজনেস আগে করেছি, অনেকটা ওরকমই হলো। আর একটা ওরকমই হলো। হুম। তবুও আমি এটা লিখে রাখছি। প্রতি আমার মাসেই কি কিনতে হবে? পরিচিত কেউ করেছিল,
রাইট? আর বলো, প্রতি মাসেই কি কিনতে হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রতি মাসে কি কিনতে হবে? এই দিকের ফোন নাম্বার দিয়ে তো করলাম। হুম। একটা কিছু জানো তো তোমরা, শুনেছো কিনা, আমি এই ফোনের মানে এই যে ফোন কল গুলো করছি এর মধ্যে একজন দুজনের মুখ থেকে শুনেছি একটা কোনো কোম্পানি আছে, যতদূর সম্ভব নামটা মনে পড়ছে না, স্বপ্নের বা কিছু, যেখানে একবারই নাকি কিনতে হয়। আমার তো মাথা ঢোকে না, একবার কিনে কি করে বিজনেস হয় সারা জীবনের। একবার কিনলে একবার পয়সা আসতে পারে, কোম্পানি নিশ্চয়ই একবার কিনে তারপর বারবার কেন এই তাকে টাকা সারা দেবে না। জীবন পয়সা দেবে, সে উল্টে আমাকে বোঝাতে বসে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটা করেছিলাম সেফ শপ বলে, সেখানে একবারই কিনতে হয়েছিল। একবারই কিনতে হয়েছিল, কিন্তু বারবার পয়সা কি কেউ পেয়েছে সেখান থেকে? তো এটা সারা জীবন সিম্পল জিনিস, সিম্পল জিনিস তারপরে হচ্ছে জয়েন করাতে হবে, ওই দুটো করে জয়েন করাতে হবে। কোম্পানির কাছে টাকা গেলে তবে তো কোম্পানি টাকা দেবে। আমাকে একটা সিম্পল একদম। সিম্পল উত্তর আমাকে একটা দিন। প্রোডাক্টেরই তো আমরা 10,000 15,000 দাম। হ্যাঁ, তাহলে 10,000 15,000 দিয়ে কেউ কিনলো এবং সেই টাকাটা ওরা ভাগ করে পুরোটাই খেয়ে নিল, তার পরের মাসে কি কোথা থেকে টাকা দেবে? তারপর মানে আরেকজনকে জয়েন করাতে হবে, তার টাকা আবার দুটো ভাগ হাতে করবে, এই দুটো তো। জয়েন করাতে হবে, দুটো হাতে দুটো জয়েন করাতে হবে, তাতে 100 টাকা করে প্রফিট। তা না, সেটাই তো বলছি যে একবার টাকা আসলো, খেয়ে নিলাম, তার মানে যে মাসে কেউ জয়েন হবে না সেই মাসে ইনকাম হবে না, তাহলে তো ব্যাপারটা না। ওটাই হয়ে গেল না, যে আমার আমার হ্যাঁ ইয়ের ব্যবসার মতন। তাহলে আর হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ। করবো কেন, আমি এমনি ব্যবসায় করি, যে মাসে ব্যবসা হবে সেই মাসে ইনকাম পাবো। আচ্ছা, আমরা মোট 10টা কোশ্চেন এখন অব্দি পেলাম। একটা হচ্ছে আমার কাছে টাকা নেই, আমার একটু ভাবার সময় লাগবে, আমি যদি কাউকে জয়েন করাতে না পারি, আমার কাছে সময় নেই, তারপর হচ্ছে হাজবেন্ড করতে দেবে না, প্রোডাক্টের দাম বেশি, এরকম বিজনেস আগে করেছি, আমি সেল করতে পারবো না, আমার পরিচিত কেউ করেছিল, আর হ্যাঁ, আমাকে একজন প্রত্যেক বললেন যে মাসে কি তুমি কিনতে আগে হবে। করো। আমাকে একজন বললেন তুমি আগে করো, দেখি কি হয় তারপর। আচ্ছা, তুমি আগে করো তারপর চিন্তা করব, মানে ব্যাপারটা ওই একটা ওটাই হয়ে গেল যে মানে পরে চিন্তা করে জানাবো আর কি। তুমি আগে করো। তো আসছে না কেন? তুমি আগে করো। এই তো মোটামুটি এই কটাই কোশ্চেন, এই কটাই কোশ্চেন আমাদের। এই অবজেকশনগুলো আমরা মোটামুটি পাই, তাই তো? এছাড়াও কিছু কিছু অবজেকশন থাকে, যেমন আমাদের যেগুলো লিখিয়েছিল সোনু শর্মা স্যার, বলছি দু একটা কোশ্চেন আরো বলছি, কিন্তু সব করা নিয়ে আজকে আলোচনা করা হবে না হয়তো, কিন্তু দু একটা কোশ্চেন আমি বলছি হবে। মিটিং এ যেতে পারবো না, আমি কাউকে চিনি না, এটা লিখেছি আমার সঙ্গে আমি কাউকে চিনি না, এটা লেখা আছে। হ্যাঁ, আমি যদি কাউকে জয়েন করাতে না পারি, চিনি না মানে আমি কাউকে যদি কাউকে জয়েন করাতে না পারি। বলতে পারবো না। হুম। এই তো মোটামুটি এই এই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরে আসে, তাই তো? তো ফার্স্ট অবজেকশন হ্যান্ডলিং, ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং ভালো না খারাপ? মানে অবজেকশন হ্যান্ডলিং না, অবজেকশন ভালো না খারাপ, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে। কেউ একজন আপনার সঙ্গে প্ল্যান দেখলো, সে চুপচাপ চুপচাপ চলে গেল, চুপচাপ বললো ঠিক আছে বলে চলে গেল, অবজেকশন, সে কিছু বললোই না, অবজেকশন ভালো না খারাপ, এটা আমাকে কেউ একটা উত্তর দিন। ভালো। অবজেকশন শুনলে আমাদের ভালো। ভালো ভালো। লাগা উচিত না খারাপ ভালো। লাগা উচিত? ভালো না, ভালো। ভালো। নতুন, নতুনরা বলুক, নতুনরা বলুক। ভালো। নতুনদের ভালো। কেন ভালো। ভালো?
কারণ অবজেকশনটা এলো তবে তো এই জিনিসটা আমি জানতে পারবো যে কেন ওটা বললো, তবে তো আমি আপনাকে বললে তবে তো আমি তাহলে এটা জানতে পারবো। হুম। ও অবজেকশনটা করলে তবে তো আমি আর ওটার প্রতি একটা ইন্টারেস্ট আসবে, যে ও না বলার কারণটা। এক্স্যাক্টলি। তার মানে ঘটনাটা হচ্ছে, সবার ফার্স্ট যেটা আপনার বোঝার দরকার, যেটা আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে অবজেকশন ইজ গুড। অবজেকশন হুম। অবশ্যই ভালো। এটাও আমি লিখে দিই। অবজেকশন ইজ গুড। তার কারণ কেউ যদি অবজেকশন করে, তার মানে সে অন্তত আমার কথাগুলো শুনেছে। আমি তো এটা বুঝতে পারলাম যে সে আমার কথাগুলো শুনেছে, তার জন্যই তার মনে কোশ্চেনগুলো এসছে। তা কেউ যদি নাই অবশ্যই। শুনতো, তাহলে তাহলে তার কাছে কোনো অবজেকশনই আসতো না। সে আপনার প্ল্যানটা দেখেছে, বা আমাদের প্ল্যানটা দেখেছে, দেখে তার কিছু একটা মনে হয়েছে, কিছু একটু হলেও সে ভেবেছে, সেই জন্য সে কিন্তু অবজেকশনটা দিচ্ছে। আর যদি কারোর সেটা মনেই না হতো, তাহলে সে কিছু জিজ্ঞেসই করতো না, সে কিছু বলতোই না। তো ফার্স্ট আমরা যখনই কোনো অবজেকশন পাবো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। যে বলতে চাইছে, কেউ যদি বলছে যে আমার কাছে টাকা নেই, তার মানে সে বলতে চাইছে যে আমার আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আপনি আমাকে বোঝান যে কি করে আমি আমার আর্থিক অবস্থাটা ভালো করতে পারবো। কেউ যদি বলে আমার কাছে ভাবার একটু সময় লাগবে, তার মানে সে, আমি আমি বুঝতে পারছি জিনিসটা ভালো, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না, আপনি আমাকে হেল্প করুন ডিসিশনটা নিতে। যদি আমি কাউকে জয়েন করাতে না পারি, তার মানে তার ইনার মিনিংটা হচ্ছে যে আমি কনফিডেন্স পাচ্ছি না। আমি যে শুরু করব, আমি কনফিডেন্স পাচ্ছি না যে আমি আমাকে, আমার সঙ্গে কেউ জয়েন করবে কি করবে না। কেউ বলছে আমার কাছে সময় নেই, তার মানে কি সে তার, আমি আমার সময়টাকে ম্যানেজ করতে পারছি না, আপনি আমাকে দেখান কি করে আমি আমার এই বিজি টাইমটাকে শিডিউল করে আমি কাজটা করতে পারি। অবজেকশনকে সব সময় আপনাকে ভাবতে হবে যে তার ইনার মিনিং কি। হাজবেন্ড করতে দেবে না। এটার ইনার মিনিং যদি আমি বলি যে এর ইনার মিনিংটা কি হতে পারে, ইনার মিনিংটা এটা হতে পারে যে আপনি আমাকে এমন একটা কিছু বলুন, এমন একটা কিছু শিখিয়ে দিন, যাতে আমি হাজবেন্ডকে যেভাবে বললে হাজবেন্ড আমার রাজি হবে। প্রোডাক্টের দাম বেশি। প্রোডাক্টের দাম বেশিটা আমরা ইনার মিনিং কি ভাবতে পারি, সে জানতে চাইছে যে এই প্রোডাক্টটা ইউজ করে আমি কি করে আমার সংসার খরচাটাকে আলটিমেটলি কমাবো। আপনার প্রোডাক্টের দাম বেশি, তাহলে আমি এই খরচাটা কি করে কমাবো। এরকম বিজনেস আগে করেছি, তার মানে আমি এরকম আগে করেছি, করে আমি ফেল করেছি, তাহলে আপনি আমাকে কিভাবে করাবেন, কিভাবে আমাকে নতুনভাবে হেল্প করবেন যে আমি এবার ফেল করব না। আমি সেল করতে পারবো না। একদম ঠিক। আমি যদি কোনো জিনিসের সম্বন্ধে, আমার কোনো জিনিস সম্বন্ধে আমি যদি তার মানে কি আমার তো আপনার প্রোডাক্টের ব্যাপারে আমার নলেজ নেই, আমি জিনিসটা কি করে সেল করব। আমার পরিচিত কেউ করেছিল, মানে আমি আগে লোককে ফেল করতে দেখেছি। আপনি আমাকে বোঝান যে কি করলে আমি ফেল না করে পাস করতে পারবো। প্রত্যেক মাসে কি কিনতে হবে, তার মানে সে বিজনেসটা বুঝতেই পারেনি। বিজনেসটা বুঝতে হবে, তাকে আমাকে বোঝান যে প্রত্যেক মাসে আমি যদি কিনি, তাহলে আমার লাভ কি হবে। তুমি আগে করো। তুমি আগে করো মানে সে বলতে চাইছে যে আমি সাহস পাচ্ছি না, তোমাকে করতে দেখলে আমি একটু সাহস পাবো। তো সবার আগে আমাদের বুঝতে হবে, কেউ যদি অবজেকশন করছে তার ইনার মিনিং কি। ইনার মিনিং বোঝার পর আমাদের যেটা ফার্স্ট কাজ, সেটা হচ্ছে তাকে কমফোর্ট করা। তাকে আমাকে কমফোর্ট করতে হবে। কমফোর্ট কি করে করব? ফার্স্ট কাজ আমার তাকে মানে একটু কমফোর্ট দেওয়া। কমফোর্ট দেওয়ার মানে হচ্ছে তাকে আমাকে বোঝাতে হবে যে এইটা তুমি একা না। এখানে আমরা যে প্রসেসটা যেটা ইউজ করি, সেটা হচ্ছে ফিল ফেল ফাউন্ড। কি প্রসেস বললাম? এটাকে বলে ফিল ফেল ফাউন্ড। ফিল, মানে তাকে আপনি বলবেন যে একদম ঠিক বলেছো। সে প্রথমে কিন্তু ভাবছে যে তুমি আপনাকে কিছু একটা বলবেন, কিছু একটা বোঝানোর চেষ্টা করবেন।
তখন তাকে আপনি প্রথমে তো সবার ফার্স্টে একটুখানি টাইম নেবেন, পজ, হড়বড় করে কিছু বলতে যাবেন না। তাকে একটু টাইম নিন, তার সঙ্গে যেন যেন তার মনে হয় যে না আমার কথাটা না এর মনে একদম লেগেছে, তার জন্য এ একটু ভাবছে। মানুষ সবসময় চায় যে আমার কথাকে কেউ গুরুত্ব দিক। আপনার ওই 2-3 সেকেন্ড পজ দেওয়া বা 2-3 সেকেন্ড চুপ করে থাকাটার মানে হচ্ছে সে ভাববে হ্যাঁ আমার কথাটা ঠিক বুঝতে পেরেছে, আমারটা একদম একটা সলিড পয়েন্ট রেখেছি, যেটা এর আর কিচ্ছু বলার নেই। তো তাকে একটুখানি আগে আগে তার কথাটা শুনেই সঙ্গে সঙ্গে লাফিয়ে উত্তর দিতে যাবেন না। আগে একটু চুপ করে থাকুন, কয়েক সেকেন্ডের জন্য পজ দিন। তারপর বলুন, যদি সামনাসামনি হয় তাকে একটু স্মাইল করুন। আর যদি ফোনের থেকে কথা হচ্ছে তাহলে তো স্মাইল তাকে দেখাতে পারবেন না, কিন্তু স্মাইলটা করুন, ঠিক আছে? স্মাইল করে তাকে বলুন, ফিল, দেখো আমি তোমার কথায় একদম একমত। কি বললাম? আমি তোমার কথায় একদম একমত। আমিও, তার মানে আমি ফিল করলাম ওর অবস্থাটা। এবার তারপর হচ্ছে ফেল্ট, যে তোমার সঙ্গে তুমি যে পয়েন্টটা বলছো না, আমার এক্স্যাক্টলি এই পয়েন্টটাই মনে হয়েছিল প্রথম যখন আমি বিজনেসটা দেখেছিলাম। তারপর হচ্ছে ফাউন্ড। তারপর আপনি তাকে বলবেন যে দেখো, আমি যখন এই ভয়টা পেয়েছিলাম, তারপরে কিন্তু আমি দেখলাম এই ব্যবসাটা এসে জিনিসটা একটু আলাদা। বা আপনি বলতে পারেন এই পয়েন্টটা যখন আমি আমার যে যার সঙ্গে আমি ব্যবসাটা করি তাকে যখন ফার্স্ট বললাম, সে তখন আমাকে কিছু কথা বলেছিল, সেই কথাগুলো আমি আপনাকে বলতে চাই। আমি কি সেটা বলতে পারি আপনাকে, যদি আননোন কেউ হয়? বা তোমাকে একটা কথা বলবো তাহলে? সে তখন কি বলবে? না বলো না, নাকি হ্যাঁ বলো? সে কি বলবে? বলবে হ্যাঁ বলো। এইবার তাকে আপনাকে এক একটা পয়েন্ট ধরে ধরে তার সঙ্গে আলোচনা করতে হবে। প্রত্যেকটা পয়েন্টের আমাদের কাছে উত্তর দেওয়া আছে, যে আপনাকে তখন কি বলতে হবে। আমরা এক এক করে আলোচনা করি। সবার আগে হচ্ছে, আমার কাছে টাকা নেই। বলে দেখো, যে যখন আমি শুরু করেছিলাম না, আমারও এই কথাটাই মনে হচ্ছিল আমার কাছে টাকা নেই। কিন্তু আমি ভাবলাম যে আমি কি সারা জীবন এইভাবেই চলবো? আমার কাছে টাকা নেই, আজকে টাকা নেই, আজ থেকে 2 বছর আগে টাকা ছিল না, আজকে টাকা নেই, আজ থেকে 5 বছর বাদেও তো টাকা থাকবে না আমার হাতে যদি আমি কিছু না করি। আমরা তো টাকা রোজগার করতেই চাই নাকি? তোকে জিজ্ঞেস করবেন যে আমরা তো টাকা রোজগার করতেই এসছি। তাহলে আজকে যদি টাকাটা না থাকে, তাহলে ভবিষ্যতেও যদি এইভাবেই চলে, তাহলে তো জীবনটা এইভাবেই কেটে যাবে। তো তুমি কি এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাও? আজ থেকে 5 বছর বাদেও কি তুমি বলতে চাও যে আমার হাতে টাকা নেই? তখন সে কি বলবে? তখন বলবে না আমি এরকম চাই না। বলে তার জন্য তো কিছু করতে হবে না। আর এটা একটা খুব সহজ ব্যবসা। এটা খুব সহজ ব্যবসা, এবং যে ব্যবসাটা করতে আমরা তোমাকে পুরোপুরি হেল্প করব। টাকা নেই বলেই তো বিজনেসটা করতে এসছি আমরা। অন্যান্য ব্যবসা করতে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা লাগে, এটা তো শুরু করতে সেই টাকা লাগছে না। তাহলে টেনশনটা কোথায়? কোশ্চেনের উত্তর না সবসময় উত্তর হয় না, অনেক সময় কোশ্চেন হয়। তাকে যদি উত্তরটা এইভাবে দেন যে তোমার কাছে টাকা নেই, ভবিষ্যতেও কি তুমি এইভাবেই থাকতে চাও, যখন 5 বছর বাদেও যখন তোমার ছেলে বা তোমার পরিবারের কোনো প্রয়োজন আসবে, তখন কি তুমি বলবে আমার কাছে টাকা নেই? এইভাবেই থাকতে চাও? সে, তাকে না এমন কোশ্চেন করুন যাতে সে ভিতর থেকে আরো ভাবতে থাকে। কিসের রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার জলের বোতলটা একটু দে না ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ যা, নিয়ে নিয়েছেন উনি সব। ওকে। নেক্সট হচ্ছে, আমার একটু ভাবার সময় লাগবে। আবার সেই একই একই প্রসেস, ফেল ফাউন্ড, মানে আমারও না একই একই কথা মনে হচ্ছে। প্রথমে একটু পজ, একটু স্মাইল। তারপর আমারও না একই জিনিস মনে হচ্ছিল, যে আমি একটু ভাববো, একটু ভেবে দেখি। তারপর আমি আমাকে না আমার আপলাইন একটা গল্প বলেছিল, আজ সেই গল্পটা আমি তোমাকে বলতে পারি? যে হ্যাঁ বলো। তখন এই গল্পটা আপনি তাকে শোনাতে পারেন, যে দুই বন্ধু ছিল, রমেশ আর সুরেশ, ঠিক আছে? দুজনেরই অবস্থা ভালো না, গ্রামে থাকে, অনেক বছর আগেকার কথা। তো দুই বন্ধু মিলে একদিন ঠিক করলো এইভাবে তো চললে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে।
তো দুজনে মিলে ঠিক করলো যে আমরা গরুর ব্যবসা করব, গরুর ডেয়ারি খুলবো। কি করব? যে গরুর ডেয়ারি খুলবো। তো আমরা আমরা দুজনে মিলে মানে দুজনে মিলে বা দুজনে আলাদা আলাদা একটা করে প্রথমে গরু কিনবো, সেই গরুটার দুধ বিক্রি করবো, করে আবার একটা গরু কিনবো, এরকম করে বাড়ি বাড়ি আমরা করব। কিন্তু তখন আমাদের কাছে না হাতে টাকা ছিল না। আমরা আমরা ঠিক করলাম যে আমরা মানে ওরা দুজন ঠিক করলো যে তারা নিজে নিজে বউয়ের কাছে যাবে, বলবে যে তোমার থেকে তোমার একটু গয়না আমাকে দাও, আমি সেটা বিক্রি করে ব্যবসা করব, এবং তারপরে তার থেকেও বড় একটা ভালো গয়না তোমাকে কিনে দেবো। এবার দুজনে মিলে ঠিক করলো এক জায়গায় করলে তো ব্যবসা করলে হবে না। তো দুজনে ঠিক করলো একজন ডান দিকের রাস্তা ধরে 20 কিলোমিটার চলে যাবে, সেখানে গিয়ে যে গ্রামটা পাবে সেখানে ব্যবসা করবে। একজন বাদিকের রাস্তা ধরে 20 কিলোমিটার চলে যাবে, সেখানে গিয়ে যে গ্রামটা পাবে সেখানে ব্যবসা করবে। এবং 5 বছর বাদে একটা ডেট ফিক্স করলো, 5 বছর বাদে সেম ডেতে আমরা এখানে এসে চলে আসবো। তো 5 বছর কেটে গেছে, কেটে যাওয়ার পর একজন এসছে একটা গাড়ি নিয়ে, সুন্দর একটা গাড়ি নিয়ে, ভালো জামা কাপড় পরা, এসে দাঁড়িয়েছে। আর একজন সাইকেল নিয়ে ছেঁড়া খোরা জামা কাপড় পরে এসে দাঁড়িয়েছে। তো যে দাঁড়িয়েছে, যে গাড়ি নিয়ে এসেছে, তার নাম রমেশ। রমেশ বলছে সুরেশকে দেখে প্রথমে চিনতেই পারেনি। তারপর যখন পরিচয় হয়েছে, বলছে, তোর এই অবস্থা হলো কি করে? আমরা তো একই জিনিস প্ল্যান করলাম, সুন্দর ব্যবসা করলাম, করে আমরা আমি এতটা সাকসেসফুল হয়ে গেলাম, আমার এখন 500খানা গরু নিয়ে আমার খামার আছে, তোর এরকম অবস্থা হলো কেন? তখন সুরেশ বলছে যে দেখ, আমিও আমার বাড়িতে গেলাম, বউকে বললাম। বউ বলল যে দেখো, আমরা যদি ধরো আমার গয়না বেচে তুমি গরু কিনলে, তারপর সেই গরুটা যদি মারা যায়, মরে যায়, তাহলে কি হবে? এই ভাবতে ভাবতেই আমাদের সময় চলে গেল। তো ভেবে কখনো কোনো ভালো কাজ হয় না, যদি কিছু করতে হয় ডিসিশন নিতে হয়। আর এই বিজনেসটা করতে তো কোনো অত ভাবাভাবির কিছু নেই, কারণ এখানে তো আমরা রিস্ক কিছু নিচ্ছি না। তোমাকে কি গয়না বিক্রি করে করতে হবে ব্যবসাটা? তা তো নয়। তাহলে এটা ভাবার কিছু নেই, তার থেকে বরং যদি তুমি আজকে শুরু করতে পারো, তাহলে 5 বছর বাদে এইটা ভাবতে পারবে যে হ্যাঁ, আমি সঠিক ডিসিশন নিয়েছিলাম। তাকে এই গল্পটা বলা যেতে পারে। এরম ভাবে তাকে প্রত্যেকটা জিনিস নিয়ে কিছু না কিছু আইডিয়া তাকে দিতে হবে, এবং এইগুলো না আপনি যদি শুধু শোনেন তাহলে কিন্তু আপনার হবে না। এগুলো যদি পয়েন্ট ওয়াইজ নোট করতে পারেন এবং সেগুলোকে বারবার দেখতে পারেন, তবেই কাজ হবে। কেউ যদি বলে আমি কাউকে জয়েন করাতে না পারি, তাহলে কি বলবো? সেম, একটু ওয়েট, একটু স্মাইল করে তাকে বলা যে একদম সত্যি কথা, আমার একদম সেম মনে হয়েছিল, যদি আমি লোকজনকে না জয়েন করাতে পারি তাহলে আমার কি হবে। তো তারপর আমার যে আপলাইন আছে, যে যার সঙ্গে আমি বিজনেসটা করছি, উনি আমাকে বললেন যে দেখো আমরা তো, এবং আপনাদের কাছে তো আরো অনেক রাস্তা আছে, যে আমাদের, তোমার পরিচিত তো প্রচুর লোক আছে, তো তা বাদ দিয়ে বাইরে অপরিচিত লোক কত আছে? তুমি বলবে প্রচুর অপরিচিত লোক আছে। আচ্ছা, সেই লোকগুলোও যদি তোমার কাছে নক করে এবং আমি যদি একসঙ্গে তাদেরকে বোঝাই, তোমার কি মনে হয় 1-2 জন কি জয়েন করতে পারে কি পারে না? বলে হ্যাঁ, 1-2 জন জয়েন করতে পারে। বাইরের লোকজনের সঙ্গে কথা বলছি, তারা ইন্টারেস্ট দেখিয়ে আসছে, তারপর তারা আহ, আমরা যদি তাদেরকে প্রপারলি ব্যবসাটা দেখাই, বোঝাই, তাহলে কি বেশি লোক লাগবে না? 1-2 জন কি জয়েন করতে পারে কি পারে না? বলে হ্যাঁ পারে। আমরা মনে করো 2 জন জয়েন করলো, এবং তাদেরকেও আমরা একইভাবে তাদেরকেও হেল্প করলাম, বাইরে থেকে লোকজন এসে তাদের সঙ্গে জয়েন করলো। এবার তাদের দেখা গেল যে তাদের সঙ্গে দুই দুই করে করতে করতে এরকম ভাবে 50-60টা লোক হয়ে গেল তোমার টিমে। তুমি কিন্তু কজনকে জয়েন, তোমার টিমে 50-60 জন হয়ে গেছে, তুমি জয়েন কতজনকে করিয়েছো? 2 জনকে। এবং তাতে আমি তোমাকে হেল্প করেছি। এইবার সেই 2-3 জন মিলিয়ে, এই 60 জন মিলিয়ে যদি একটু একটু করেও ব্যবসা করে, তাহলে তোমার ইনকাম কত হবে ভাবতে পারছো? মানে 60 জন মিলে যদি মোটামুটি 2 লাখ টাকা 2 লাখ টাকার ব্যবসা করে, মানে এক একজন যদি 3,000 টাকা করে ব্যবসা করে, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে হচ্ছে প্রায় 20-25 হাজার টাকা মান্থলি ইনকাম হবে। তাহলে তুমি ভয়টা কেন পাচ্ছ যে জয়েন করাতে পারবে না? আমিও একই ভয় পেয়েছিলাম, কিন্তু আজকে দেখো আমার টিমে এত লোক। এবং আপনার কাছে যদি আপনার লিস্ট বানানো থাকে, তখন আপনি তাকে দেখাতে পারেন যে দেখো, তোমার তো মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এতগুলো নামের লিস্ট আছে, যারা যাদের সঙ্গে আমি হবে বিজনেস ডিসকাস করা শুরু করেছি, এবং অনেকে জয়েন করে গেছে, অনেকে জয়েন করবে বলছে। তুমি যদি এখন জয়েন করতে পারো, তাহলে তোমাকে এর নিচে হয়তো তোমার নিচেও আমি 1-2 জনকে দিতে পারি। ঠিক আছে? ফোর্থ হচ্ছে, আমার কাছে সময় নেই।
যে একদম ঠিক, সময় কারোর কাছে নেই, সময় কারোর কাছে নেই, কিন্তু সময় নেই এইভাবেই কি জীবনটা কেটে যাবে? একটা টাইম আসবে, এখন তুমি গায়ে গতরে খাটছো, আগে কিন্তু ওই একই ফেল ফাউন্ড দিয়েই বলবেন যে আপনারও একই ডাউট ছিল, আমি কোথা থেকে সময় বার করবো। কিন্তু ভেবে দেখলাম যে আজকে আমার কাছে সময় নেই, আজকে আমার ছেলে মেয়ে ছোট, বা আমার বাড়ির এত কাজ আছে, একটা টাইম তো আসবে আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, বা আমার গায়ে গতরে কাজ করার ক্ষমতা ওটা তো থাকবে না, তখন তো আমার কাছে সময় থাকবে কিন্তু কোনো কাজ থাকবে না। আজকে থেকে যদি আমরা একটা কাজ নিয়ে থাকতে পারি, এর থেকে একটু একটু করে সময় বার করে আমরা যদি একটু কাজ করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এই যে কাজের জন্য বলছি সময় নেই, সেই কাজের জন্যই আমি লোক রাখতে পারবো, এবং তার থেকে আমার মানে তখন আমার কিন্তু ফ্যামিলিকে টাইম দেওয়ার অনেকটা সময় থাকবে। আজকে তুমি সময় দিয়ে, কেউ যদি চাকরি করে তাকে বলতে পারেন যে আপনি আজকে সময় দিচ্ছেন কাকে? আপনি কিন্তু সময় দিচ্ছেন, আপনার কাছে সময় আছে, সময় দিচ্ছেনও, কাজও করছেন, খাটছেনও, কিন্তু আপনি কাজ করছেন অন্য কারোর স্বপ্ন সফল করার জন্য, আপনি খাটছেন, আপনার কোম্পানির মালিক বড়লোক হচ্ছে, আপনি কি পাচ্ছেন? আপনি তো কিছু পাচ্ছেন না। তো আজকে সময় নেই, তার থেকেই যদি আমরা একটু একটু করে সময় বার করে কাজ করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের সব মানে আমাদের পছন্দের কাজ করার জন্য আমাদের হাতে অনেক সময় থাকবে। সেই জন্যই ব্যবসাটা করা উচিত, সেই জন্যই ব্যবসাটা করুন। ঠিক আছে? এরপর কি আছে? হাজবেন্ড করতে দেবে না, আমাকে হাজবেন্ড করতে দেবে না, বাড়ির লোক করতে দেবে না। তো তখন তাকে বলার যে আপনি, আমারও একই জিনিস মনে হয়েছিল, সেই একই ফেল ফাউন্ডের আসবেন, এসে বলবেন যে আমারও কিন্তু একই জিনিস মনে হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখলাম যে আজকে আমি যদি হাজবেন্ডকে আমি কটা কথা জানিয়ে করি, আমি কি জীবনে যা যা করেছি সব কি হাজবেন্ডকে জানিয়ে করেছি, বা সব কি হাজবেন্ডকে জানাই? কোনো যদি ইয়াং ছেলে মেয়ে হয়, তখন তাকে বলে তুমি তো বাবা মা থেকে পারমিশন নেবে, তো জীবনে প্রথম যখন সিগারেটটা খেয়েছিলে তখন কি বাবা মা থেকে পারমিশন নিয়েছিলে? ওটা তো খারাপ কাজ, পারমিশন নিয়েছিলে? বা প্রথম যখন স্কুল কামাই করে কোথাও গেছিলে তখন কি পারমিশন নিয়েছিলে? এটা আপনি বড়দেরকেও বলতে পারেন যে প্রথম যখন স্কুলে কামাই করেছিলেন বা স্কুল পালিয়ে কোথাও গেছিলেন বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন কি বাড়ি থেকে পারমিশন নিয়েছিলেন? অনেক সময় আমরা ডিসিশন নিই, নিয়ে সেটা সফল হলে তখন আমরা হাজবেন্ডকে জানাই বা বাড়ির লোককে জানাই। কারণ জীবনটা তো আমার, জীবনটা তো আমার, আমি যদি জীবনে না দাঁড়াতে পারি তাহলে ফেলিয়ারটা কে হবে, আমি না আমার হাজবেন্ড? আজকে হাজবেন্ডকে তুমি না বলেই সেক্ষেত্রে তুমি কাজটা করতে পারো, আর যদি তোমার মনে হয় যে না হাজবেন্ডকে না বললেই নয়, তাহলে আমাদের কথা বলতে দাও। ঠিক আছে? এবার একজন আসবে, হচ্ছে প্রোডাক্টের দাম বেশি। এটা একদম ঠিক বলেছো, আমারও প্রোডাক্ট দেখে আমার মনে হয়েছিল প্রোডাক্টের দাম খুব বেশি, কিন্তু আমি যখন ব্যবসাটা ভালো করে বুঝলাম তখন দেখলাম যে এখানে প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি দাম বেশি না, প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দাম বেশি, কোনো কিছুর প্রোডাক্টে না দাম বেশি হয় না অ্যাকচুয়ালি, আমি তোমাকে এটা এটা দুভাবে বলা যায়। একটা হচ্ছে প্রোডাক্টের না অ্যাকচুয়ালি কোনো জিনিসের দাম বেশি হয় না। কারোর কাছে মোটর সাইকেল খুব সস্তা, কারোর কাছে সাইকেলও খুব দামি হয়। কেউ জামা কিনতে গিয়ে রেমন্ডের শোরুমে ঢোকে 2000 টাকা দামের একটা শার্ট কেনে, কেউ ফুটপাতে দাঁড়িয়ে 200 টাকায় দুটো শার্ট কেনে। তো প্রোডাক্টের দাম বেশি হয় কম বেশি হয় না, আমাদের পকেট পারমিট যেটা করে না সেটা আমাদের কাছে দামি মনে হয়। তো আমাকে একটা কথা বলো, তোমার আজকে যা ইনকাম বা যা তোমার ফ্যামিলির যা ইনকাম, তো তাতে তুমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করছো, তোমার কাছে যদি ইনকামটা আরো বেশি হতো, মনে করো তোমার 50,000 টাকা এক্সট্রা ইনকাম তোমার বাড়িতে আসছে, বা 1 লাখ টাকা এক্সট্রা ইনকাম তোমার বাড়িতে আসছে, তাহলে কি তুমি এই প্রোডাক্টগুলো ইউজ করতে, না এর থেকে ভালো ইউজ করতে? সে অবভিয়াসলি বলবে এর থেকে ভালো ইউজ করতাম। যে তাহলে আজকে যদি এই প্রোডাক্টগুলো, আচ্ছা আমি তোমাকে একটা হিসাব দেখাই, তখন তাকে একটা কাগজ কলমেও নিতে পারেন, আমি দেখাচ্ছি। তাকে বললেন যে, আমি ধরে নিচ্ছি যে তুমি হয়তো মাসে এখন 1,500 টাকায় সংসার চালাও, আর এখান থেকে প্রোডাক্ট নিলে তোমার 2,000 টাকা খরচ। তাকে তখন একটা আপনি সিম্পল হিসাব করে দেখাতে পারেন। সেটা লিখে দেখাবো না মুখেই বলি? আচ্ছা মুখেই বলি, মনে করুন আপনার 4 মাসে
আপনি 1,500 টাকা করে সংসার 1,500 টাকা করে সংসার সংসার খরচা লাগে, আর এখান থেকে নিলে আপনার 2,000 টাকা করে লাগছে। ঠিক আছে? এবং আপনি ব্যবসাটা শুরু করলেন, আপনি ঠিক করলেন যে 1 বছর আমি বা- আহ, এই 500 টাকা করে যে এক্সট্রা খরচা হচ্ছে সেটা আমি খরচা করব। তাহলে আপনার 1 বছরে কত টাকা খরচা হবে? সে বলবে 2,000 টাকা খরচা হবে। এই সরি, 1 বছরে আমার 500 টাকা করে পার মান্থ হলে আমার 6,000 টাকা এক্সট্রা খরচা হয়ে যাবে। বলছি আচ্ছা ঠিক আছে, এবার আপনি মনে করুন যে আপনি আর আমি, আপনি ব্যবসাটা শুরু করলেন, আপনি প্রোডাক্ট নিলেন, আপনার 500 টাকা বেশি খরচা হলো, কিন্তু আপনার সঙ্গে আমি হেল্প করে আপনাকে দুজন মানুষ জুড়ে দিলাম। এরকম করে পরের মাসে তাদেরকেও হেল্প করলাম, তাদের সঙ্গে দুজন মানুষ জুড়ে দিল, এবং তারা প্রত্যেকেই ওই 500 টাকা করে মাসে এক্সট্রা খরচাটা মেনে নিল। তো এবার আপনার 1 বছরে টোটাল এক্সট্রা খরচা হয়ে গেল 6,000 টাকা, কিন্তু আপনার টিমে 1 বছরের মধ্যে 40-50টা লোক হয়ে গেল। সেই 40-50টা লোক, তারাও যেহেতু নিজের বাড়ির প্রোডাক্ট নিচ্ছে, তো আপনার 50 জন মোটামুটি 2,000 টাকা করে, তার মানে আপনার 1,00,000 টাকা আপনার ইয়ে হতে আরম্ভ করলো। 1,00,000 টাকার মানে আপনার টিমে সেল হতে আরম্ভ করলো। এর থেকে আপনার ইনকাম মিনিমাম 10,000 টাকা করে হবে। এবং আমি যদি মনে করি যে আপনার এই ইনকামটা লাস্ট 3 মাসেই হলো, প্রথম 9 মাস হলোই না, লাস্ট 3 মাস আপনার 10,000 টাকা করে হলো, এত সময় লাগে না, আমরা এখানে 6 মাসের মধ্যেই লোকে 10,000 টাকার উপরে বেশি ইনকাম করে ফেলে। তবু আমি ধরে নিচ্ছি আপনার 9 মাস লেগে গেল। তা 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, এই 3 মাসই আপনি 10,000 টাকা করে পেলেন। তাহলে কত টাকা হলো? বলবে 30,000 টাকা। আর আপনার এক্সট্রা খরচা কত হয়েছিল? বলবে 6,000 টাকা। তাহলে আপনি বলুন যে আপনার খরচাটা বেশি হলো না কম হলো? তাকে জিজ্ঞেস করুন যে তাহলে কি আপনার খরচাটা বেশি হলো না কম হলো। আমি বোঝাতে পারছি কি বললাম? এইভাবে মুখে মুখে কিছু লিখে দেখাতে হবে না, মুখে মুখে বলা যেতে পারে যে হ্যাঁ, মনে করুন আমরা 500 টাকা বেশি খরচা হচ্ছে, এবং আপনি ব্যবসাটা শুরু করার, ব্যবসাটার স্বার্থে আপনি মেনে নিলেন যে আমি 500 টাকা করে বেশি খরচা করব 1 বছর, 1 বছর করে দেবো। তাহলে আপনার কত খরচা হবে? এক্সট্রা খরচা কত হয়ে গেল? 6,000 টাকা। আশা করি এই 6,000 টাকা 12 মাসে খরচা করলে আপনি মরে যাবেন না। বলছে না, মরবো না। তো তাহলে এই যে 6,000 টাকার বদলে যদি আপনার ঘরে 30,000 টাকা আসে, তাহলে কি প্রোডাক্টগুলো আপনার জন্য দামি হলো না সস্তা হলো, নাকি এটা ইনকামের রাস্তা হলো? তাকে কোশ্চেন করুন। আপনাকে লোকের কোশ্চেনকে না ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। সমস্যাটা কোথায় হয়, আমাদের যখনই কেউ কোনো অবজেকশন করে, আমরা মনে করি যে ধর এ ইন্টারেস্টেড না, একে দিয়ে হবে না। ভুল। তার তার ইনার মিনিংটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা তাদেরকে জয়েন করাতে পারবো। তাকে একটা ভাবার সুযোগ দিতে হবে। নাহলে সে কি মনে করে, হ্যাঁ একটা মোক্ষম জবাব দিয়েছি, আর কিছু বলারই নেই। অবজেকশন হ্যান্ডলিং করতে না পারাটা আমাদের আহ, একটা অক্ষমতা। সেটাকে ইয়ে করতে হবে, এবং তার জন্য এই অবজেকশনগুলো যেগুলো আমি বলছি, এগুলোর অ্যান্সারগুলো না প্রথম প্রথম আপনাকে লিখে রাখতে হবে। লিখে রেখে তারপর যদি আপনি এই এক একটা কোশ্চেনকে হ্যান্ডেল করতে পারেন, আমি বলছি না যে অবজেকশন হ্যান্ডেল করলে যতজন আছে সবাই জয়েন করে যাবে, কিন্তু যেখানে 10 জনের মধ্যে 8 জন অবজেকশন দিচ্ছে, এই 8 জনের মধ্যে আপনি হয়তো এই মুহূর্তে 8 জনকেই ছেড়ে দিচ্ছেন, সেখান থেকেও 2-3 জন আপনার জয়েনিং হয়ে যাবে। কেউ যদি বলে আমি সেল করতে পারি না, আচ্ছা আমিও সেল করতে পারি না, আমারও তোমার একই কথা মনে হচ্ছিল, আমিও সেল করতে পারি না। কিন্তু তুমি কি ব্যবসাটা ঠিক করে বুঝতে পেরেছো? এটা কিন্তু সেল করার ব্যবসাই না। এখানে প্রচুর মানুষ আছে সেল না করেও এত টাকা ইনকাম করছে। আপনি তাকে ওই আবার যে ঠিক আগের যেটা দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই তাকে আবার দিন। মনে করুন তুমি 2,000 টাকা করে মান্থলি খরচা করছো, এবং সেটা তুমি বাড়ির জন্যই ইউজ করছো, এবং আমি তোমাকে হেল্প করলাম, আমার আপলাইন তোমাকে হেল্প করলো তোমার টিম তৈরি করতে। আমরা তো এরকম ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রচুর লিড পাই। বা পোস্টার প্রমোশন করেও প্রচুর লোক আমাদের সঙ্গে জয়েন করে। তো আমি তোমাকে হেল্প করলাম এরকম ভাবে তোমার টিম তৈরি করতে। তো তুমি 2,000 টাকা করে শুধু বাড়ির জন্যই নিচ্ছ। এবার তোমার দেখা গেল যে 1 বছরের শেষে তোমার 30,000 টাকা ইনকাম হয়েছে পুরো বছরে, 1 বছরে। পরের বছরের ইনকামটা তোমার অনেক বেশি হয়ে যাবে, হয়তো পরের বছর তোমার 10 মাসে 12 মাসে গিয়ে 1 বছরের মধ্যে যদি 10,000 টাকা ইনকামে পৌঁছাও, তার পরের বছরের মধ্যে তুমি নিশ্চয়ই 20,000 25,000 টাকা ইনকামে পৌঁছাবে। সেটা তো অনেক পরের কথা, আমি 1 বছরটাই ধরছি। যে তুমি 1 পয়সাও জিনিস সেল করলে না, সেল না করে তুমি
এক বছরে মাত্র 30,000 টাকায় রোজগার করলে। কি করে করলে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি তোমাকে দুজনে জয়েনিং করিয়ে দিলাম, আমার কাছে লিস্টে দেখো এতজনের নাম আছে, আর তার থেকে যদি কেউ জয়েন করে তোমার সঙ্গে জয়েন করে দিলাম। এরকম করে করে তোমাকে আমি জয়েনিং দিলাম, এবং দিয়ে তোমার 1 বছর এসে দেখা গেলো তোমার টিমে 30 জন লোক হয়েছে, যারা 2,000 টাকা করে বাড়ির জিনিসই নিচ্ছে, কেউ 1 পয়সারও প্রোডাক্ট সেল করেনি। তাহলেও কিন্তু তোমার 5-7 হাজার 10,000 টাকা ইনকাম হবে। সেল না করেই এটা হওয়া সম্ভব। তুমি কি এইভাবে ইনকাম করতে চাও কি চাও না? তাহলে সেল না করেও ইনকাম করা যেতে পারে। কেউ যদি বলে আমার পরিচিত অমুকে করেছিল, সে পারেনি, যে একদম ঠিক। আমারও অনেকে এরকম পেয়েছি, আমারও প্রথম শুনেই এটা মনে হয়েছিল যে আমার মামা করেছিল, পারেনি। তারপর আমি না মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা তুমি কিভাবে করেছিলে। কিন্তু মামা যেভাবে করেছিল সেইভাবে কিন্তু আমরা কিন্তু সেই ব্যবসাটা করি না। কারণ দেখো, আমার যদি ধরো আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি, একজনের সঙ্গে দেখা করলাম, যে বলল আমার ছেলে ওই স্কুলেই পড়েছিল, কিন্তু সে আহ, কিছু করতে পারেনি জীবনে। তাতে দোষটা কার? স্কুলের দোষ, নাকি বাচ্চাটাকে ঠিক মতন পড়াশুনো করানো যায়নি তার দোষ? তোমার কি মনে হয়? একটা ভালো স্কুলে তুমি ছেলেকে ভর্তি করাতে যাচ্ছ, তোমার সঙ্গে একজনের পরিচিত কেউ বললো আরে ওই স্কুলে পড়াচ্ছো, আমার ছেলে ওই স্কুলে পড়েছিল কিন্তু জীবনে কিছু করতে পারেনি। তাহলে তোমার কি মনে হবে? স্কুলটা খারাপ? তার মানে সে সঠিক প্রসেসে করেনি। আর আমরা কিন্তু একদম নতুন প্রসেসে করি। আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করি, আমরা ব্র্যান্ড প্রমোশন করি, আমরা পোস্টার প্রমোশনকে ইউজ করি, তাতে প্রতিদিন আমাদের সঙ্গে লোকজন রেগুলারলি আমাদেরকে নক করছে যে কিভাবে ব্যবসাটা করতে পারি আমাদের জানাও। তো সেটা তুমি একদম ভেবো না। অনেকে যারা ফেল করেছে তারা পুরোনো প্রসেসে করেছে, তারা একে অন্যের বাড়িতে গিয়ে নক করে করে করার চেষ্টা করেছে, প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করেছে। এখানে কিন্তু প্রোডাক্ট বিক্রি না করেই করা যায়, এবং পরিচিত লোককে বেশি ডিস্টার্ব না করেই করা যায়, কাউকে ইভেন একজন পরিচিত পরিচিত লোককেও ডিস্টার্ব না করে করা যায়। তো সেক্ষেত্রে তোমাদের এই চিন্তা করার দরকার নেই যে কে করেছিল কে না করেছিল। একজন ফেল করেছে মানে সবাই ফেল করবে না, তাই না? তো সেই জন্য তোমার এইটা ভাবার কিচ্ছু নেই যে অমুকে করেছিল ফেল করেছে বলে তুমিও পারবে না। তুমি যদি চাও তাকে বলার দরকারই নেই, আমরা অন্য লোকদের নিয়ে কাজ করব। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রত্যেক মাসে কি কিনতে হবে? এটার কোশ্চেন, এটার অ্যান্সার তো খুবই ইজি। এটার অ্যান্সার তো মানে আমার মনে হয় দেওয়ার মতনও না, যে তুমি কি প্রত্যেক মাসে, আমারও এই কোশ্চেনটা মনে হয়েছিল, আমারও ভাবছিলাম যে আমাকে কি প্রত্যেক মাসে কিনতে হবে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম, আমার কি কোনো এক মাস গেছে যে মাসে আমি গ্রসারি জিনিস কিনিনি? কিন্তু যদি দোকানটা পাল্টে যে জিনিসগুলো কিনছিলাম সেই জিনিসগুলো এই দোকান থেকে না কিনে অন্য দোকান থেকে কিনি, তাহলে আমার কি লাভ হতে পারে? আবার ঘুরিয়ে ওই জায়গায় ক্যালকুলেশনের জায়গায় নিয়ে চলে আসো। যে মনে করো তুমি 2,000 টাকা করে পাড়ার দোকান দিয়ে কিনছো, তোমার বছরে 60,000 টাকা, বছরে তোমার 24,000 টাকা খরচা হচ্ছে, এখান থেকে তোমার ইনকাম কত হলো বলো? যে না, কিছুই ইনকাম হলো না। কিন্তু যদি আমি তোমাকে দেখাই, মনে করো সিচুয়েশনটা এরকম হলো, তুমি সেই 2,000 টাকা করেই করছো, এবং যেটুকু প্রয়োজন সেটুকুই করছো। তো তাতে দেখা গেল যে তোমার সারা বছরের শেষে তোমার টিমে আমি আমি তুমি একসঙ্গে হেল্প করে তোমার টিমে তোমাকে দুজন, তার নিচে দুজন 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 করে এরকম করে 50-60টা লোক আমরা করিয়ে দিলাম। করিয়ে দিয়ে তারপর তাকে দেখা গেল তারা সবাই মিলে 2,000-3,000 টাকা করে ব্যবসা করছে, এবং তোমার 10,000 টাকা করে ইনকাম আসছে। তারাও তো প্রত্যেক মাসে কিনছে। তো তাতে বলো তোমার কিরকম সুবিধা হবে? কোশ্চেন করুন, কোশ্চেন করুন। কেউ যদি বলে তুমি আগে করো তারপর আমি চিন্তা ভাবনা করব, এটা একদম ঠিক। কিন্তু আমারও এটাই মনে হচ্ছিল যে আমাকে যে বলেছিল সে আহ, বলেছিল তুমি আগে করো, আমি পরে করব। কিন্তু কি দেখলাম জানো, আমি 3 মাস 4 মাস দেরি করলাম, কিন্তু সে আজকে 3-4 মাসের মধ্যে সে 10-15 হাজার টাকা মান্থলি ইনকামে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে আজকে আমি দেখো তারপরে অনেক পরে শুরু করেছি। আজকে যদি আমি ওর সঙ্গে শুরু করতাম তাহলে হয়তো আমার ইনকামটা আজকে অনেকটা বেশি হতো। কিন্তু তুমি যেটা বলছো সেটা ভালো, কিন্তু একটা টাইমে গিয়ে তুমি দেখবে যে তুমি অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছো। কেন করতে যাচ্ছ? চলো আমরা একসঙ্গে শুরু করি। হারানোর তো কিছু নেই এখানে, না হলে ছেড়ে দেবে, কি আছে, অসুবিধা কি আছে? কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার আগে ফিল ফেল ফাউন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দুটো জিনিস ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে সে কি বলতে চাইছে তার ইনার মিনিংটা আপনাকে বুঝুন, আর সেকেন্ডলি হচ্ছে যে অবজেকশনটা সে করছে তার জন্য ফিল ফেল ফাউন্ড মেথডটা আপনি ইউজ করুন। আগে তাকে বলুন যে হ্যাঁ আমারও এটা মনে হতো, তারপরে এটা মানে তুমি একদম ঠিক বলেছো, আমারও এটা মনে হতো কিন্তু আমি এটা দেখলাম। এই প্রসেসগুলো যদি ইউজ করা যায় তাহলে বেশিরভাগ অবজেকশন কিন্তু যে করছে তাকে কিছু চিন্তা করার রসদ দেওয়া যায়। সে ভাবতে শিখবে যে না এটা তাহলে আরেকটা রকম, সে হতে পারে সে আরেকটা অবজেকশন আনলো, ওইটা বলার পর সে আবার আরেকটা অবজেকশন আনলো, আবার সেটাকে হ্যান্ডেল করতে হবে। এরম করে করে কিন্তু আমাদেরকে অবজেকশন হ্যান্ডলিং করলে আমরা ঠিক করতে পারবো। আর কিন্তু আমরা যেটা করি নর্মালি, আমরা যেটা করি, কেউ কোনো অবজেকশন দেওয়া মানে আমরা সেটাকে ছেড়ে দিই। এটা ভুল, এটা ভীষণ বড় ভুল। কারণ যে অবজেকশন দিচ্ছে সে চাইছে, সে আপনাকে বোঝাতে চাইছে যে আমার প্রয়োজন আছে, সে বিজনেসটা ভালো করে বোঝার চেষ্টা করেছে, হয়তো পুরোটা বুঝতে পারেনি কিন্তু সে কিছুটা অন্তত বোঝার চেষ্টা করেছে, তার মনের মধ্যে কোশ্চেন আসছে, তার মানে এই কোশ্চেনটা তুমি সমস্যাটা মিটিয়ে দাও তাহলে আমি করব। অবজেকশনের মানে কিন্তু এইটা। ঠিক আছে? অবজেকশন হ্যান্ডলিং একটা বিরাট বড় সাবজেক্ট। অবজেকশন হ্যান্ডলিং এর উপর প্রচুর আহ, মানে ইউটিউবে আছে, আপনারা একটা দুটো করে অবজেকশন হ্যান্ডলিং এর ভিডিও দেখুন। যারা সিরিয়াসলি এই বিজনেসটা করতে চান, যারা সিরিয়াসলি চান যে উইদাউট ইনভেস্টমেন্টে যে ব্যবসাটা করছি সেখান থেকে আমার মাস গেলে 20, 25, 30 হাজার টাকা ইনকাম আসুক মিনিমাম, তারা অবজেকশন হ্যান্ডলিং রেগুলারলি দেখুন। রেগুলারলি না হলেও সপ্তাহে দুটো তিনটে করে অবজেকশন হ্যান্ডলিং এর ভিডিও দেখুন। এবং শুধু দেখলে হবে না, সেগুলোকে লিখুন, লিখে একটা খাতায় রাখুন। যখন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, যখন কিছু মানে কেউ কিছু বলছে, ওইটা বার করে দেখে দেখে বলুন। আমার এখানে লেখা আছে, আমি অবজেকশন হ্যান্ডলিং এর দেখুন কত কত লেখা আছে যে অবজেকশন হ্যান্ডলিং এক পাতা। এই সরি, এটা তো আজকেও আমি অবজেকশন হ্যান্ডলিং দেখছিলাম। আজকে আমি সেশনটা নেব, তার আগে আমি আজকে দুটো তিনটে অবজেকশন হ্যান্ডলিং এর ভিডিও দেখছিলাম। দেখাচ্ছি আমি অবজেকশন হ্যান্ডলিং এর আমার লেখাটা দেখাচ্ছি। এই যে ক পাতা লিখেছি আমি দেখাচ্ছি। এক পাতা, দু পাতা, তিন পাতা, চার পাতা, পাঁচ পাতা, ছ পাতা, ছ পাতা। অবজেকশন হ্যান্ডলিং এর উপর 6 পাতার আমার নোট নেওয়া আছে। এবং তারপরে আজকেও ভিডিও দেখছিলাম, কারণ এগুলো একদিন দেখলে তো হবে না, এগুলোকে তো আমাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি দেখতে হবে, রেগুলারলি নতুন নতুন আইডিয়া নিতে হবে। এই যে গল্পটা রমেশ সুরেশের গল্পটা বললাম, এটা আজকে আজকে আমি পেয়েছি, এটা আজকে খুঁজে বার করছি, এর আগে এই গল্পটা ছিল না আমার কাছে। যে কেউ যদি বলছে ডিসিশন নিতে পারছি না, কেউ যদি বলছে যে মানে ভাবার সময় চাই, তখন তাদের এই গল্পটা বলা যেতে পারে। ঠিক আছে? তো এইটাই ছিল অবজেকশন হ্যান্ডলিং এর আজকে সেশন, যেটা রেকর্ডিংটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এইটা আমার একটাই রিকোয়েস্ট, এটা গল্পের মতন করে দেখবেন না, রেডিওর মতন করে শুনবেন না, এগুলোকে লিখুন। কোনো কোয়েশ্চেন মনে আসছে, নতুন কোনো অবজেকশন আসছে, সেটা নিয়ে ভাবুন, আমাকে নক করুন, আপনার আপলাইনকে নক করুন, করে তাদের থেকে ভালো করে শুনে নিন। নতুন কিছু অবজেকশন আসলো, এইটা তো আগে উত্তর পাইনি, আপনার যদি খাতায় লেখা থাকে আপনি সঙ্গে সঙ্গে খাতা বলতে তাকে উত্তর দিয়ে দিলেন। আর যদি দেখলেন যে না, এই অবজেকশন তো আগে পাইনি, তখন তাহলে আবার আবার সেটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আপনার আপলাইনকে ফোন করুন, আমাকে ফোন করুন, ফোন করে আমারটাকে শুনুন, শুনে আবার লিখে নিন। প্রপার ওয়েতে যদি বিজনেসটা শিখতে পারেন, দেখুন এই বিজনেসে দুটো কাজ, একটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, দুই হচ্ছে লোককে জোড়া। প্রোডাক্ট ইউজ করতে আমরা আপনাকে রেগুলারলি ট্রেনিং দিচ্ছি, কোন প্রোডাক্টটা কি, কেমন, কি উপকার আছে, তার টেস্টিমনি, তার ইউজেজ, তার ডেমো, সেগুলো আমরা আপনাকে দেখাচ্ছি। প্লাস আপনি যদি এই অবজেকশন হ্যান্ডলিং, আচ্ছা প্ল্যান শো আপনাকে শিখতে হবে, আলটিমেটলি প্ল্যান শো শিখতেই হবে, কিন্তু এই মুহূর্তে প্ল্যান শো আমরা আপনার হয়ে করে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে যারা আপনার কাছে অবজেকশন নিয়ে আসছে তাদেরকে যদি হ্যান্ডেল আপনি না করতে পারেন, এবং সে যদি দেখে যে না আমি যার হাত ধরতে চলেছি সে কিছুই জানে না, সে কথায় কথায় আপলাইনের সঙ্গে ফোনে ধরিয়ে দেয়, তাহলে কিন্তু সে আপনাকে ভরসা করবে না, সে আপনার সঙ্গে জয়েন করবে না। অবজেকশন হ্যান্ডলিং আপনাকে শিখতেই হবে, আপনাকে নলেজটা দিতেই হবে, কারণ সে ভরসা করছে আপনাকে, প্রথম কন্টাক্ট আপনার সঙ্গে হয়েছে, ভরসা আপনাকে করছে। সে যদি দেখে যে আমি যার হাত ধরছি সে কিছুই জানে না, কিছুই বলতে পারে না, তাহলে সে আপনাকে ভরসা করবে না।
ঠিক আছে না? সেই জন্য অবজেকশন হ্যান্ডলিংটা শেখাটা ভীষণ দরকার। আজকের এই রেকর্ডিংটা আপনারা দেখবেন, দেখে নোট রাখবেন, নোট করে সেটা দিয়ে আপনারা কাজে লাগাবেন সেটাকে। ঠিক আছে?